জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম জনপ্রিয় করেন, মানে মানুষের কাছে পপুলার করে তোলে এডওয়ার্ড উইলসন। এবার হচ্ছে জিনগত বৈচিত্র্য। তিনটা ভাগ আছে, কতগুলো ভাগ আছে, তার মধ্যে একটা জিনগত বৈচিত্র্য। হ্যাঁ, বায়োডাইভার্সিটির কতগুলো ভাগ আছে, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা তোমার প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে ইকোলজিক্যাল মানে হচ্ছে বাস্তুবিদ্যা মানে বৈচিত্র্য। তো রাওয়ালফিয়া ভূমিটোরিয়া নামে এটা হচ্ছে একটা গাছ, যেটা বাংলায় সর্পগন্ধা গাছ বলে, বাংলায় সর্পগন্ধা, ইংরেজিতে রাওয়ালফিয়া ভূমিটোরিয়া, বিজ্ঞানসম্মত নাম। এখান থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটাকে রেজারপিন বলে। এটাকে রেজারপাইন বলে। এটা কেমিক্যাল রিলিজ হয়, যেটাকে রেজারপিন বলে। তো এই গাছটা ধরো, এটা একটা পাহাড় আছে, তো পাহাড়ের এইখানে যদি জন্মায় এই গাছটা, তো একরকম রেজারপাইনের ঘনত্ব থাকবে, রেজারপাইনের যে পরিমাণটা থাকবে, তো এই গাছটা যদি নিচের দিকে জন্মায় তো এরকম থাকবে, আর একটু উপরে জন্মায় তো আলাদা ঘনত্ব থাকবে, একদম টপে জন্মালে আলাদা ঘনত্ব, এরপরে জন্মালে আলাদা। তো যেই আলাদা আলাদা জায়গায় জন্মালে আলাদা আলাদা রেজারপাইনের পরিমাণ থাকে। পর্বত মানে কোনো পর্বতের গায়ে যদি আলাদা আলাদা জায়গায় জন্মায়, তাহলে এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনের কারণে, জিনের মিউটেশনের কারণে আলাদা আলাদা জায়গায় আলাদা রকমের আলাদা আলাদা পরিমাণের রেজারপাইন ক্ষরণ করে। আর এটা মনে রাখবে যে 50,000 মতন, 50,000 মতো আলাদা আলাদা ধানের আছে, আলাদা আলাদা ধানের ভ্যারাইটি আছে, জাত আছে, ধানের জাত। ধানের অনেক রকম চাল হয় না অনেক রকম, এটা আছে, এটা হ্যান ত্যান মিনিকেট, এটা বাসমতি, হ্যান ত্যান। তো এরকম কি ভারতে 50,000 মতন আছে, 50,000। আর আমের আছে 1,000, ন্যাংরা, ফজলি, খিরচাপতি, এগুলো সব হচ্ছে আমের হচ্ছে 1,000 জাত আছে। হ্যাঁ, এটা জিনিস। আর এটা বললাম না প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট আছে না, আর ইস্টার্ন ঘাট আছে। এই যে ভারত ম্যাপের এই যে নিচের দিকটা এরকম থাকে না, নিচের দিকটা এরকম, তো এটা কি, এটা পূর্ব দিক, ওটা উত্তর, দক্ষিণ, পূর্ব, এটা কি পশ্চিম, পূর্ব আর পশ্চিম। তো এটা পূর্ব দিক, এখানে এরকম হতে ভারতের ম্যাপ না, এরকম ভারতের ম্যাপ। তো এটা পূর্ব আর এটা পশ্চিম। তো এই পূর্ব আর পশ্চিমের মধ্যে এই যে পশ্চিম ঘাটে বেশি প্রজাতি দেখা যায়, পশ্চিম ঘাটে বেশি জীব দেখা যায়। এই যে ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট, ইস্টার্ন হচ্ছে পূর্ব ঘাট নিয়ে পশ্চিম ঘাটে বেশি দেখা যায়, পশ্চিম ঘাটে প্রজাতি বেশি দেখা যায়। বুঝতে পারো, পশ্চিমে মানে পশ্চিম ঘাটে প্রজাতি বেশি দেখা যায়। মনে রাখার জন্য ধরো যে আমাদের সামনের দিকে ধরো, আমাদের গ্রামের হিজলতলার সামনে দিয়ে ধরো খালি আছে, স্থল আছে, নদী তো নেই সামনের দিকে, পূর্ব দিকে। তো পূর্ব দিকে খালি নদী নেই, তো নদীতে কি ডাঙাতে যে প্রাণীগুলো পাওয়া যাচ্ছে শুধু ওটি, কিন্তু পশ্চিম দিকে ধরো নদী আছে আমাদের, মনে রাখার জন্য বলছি, নদী আছে। তো ডাঙাতে তো পাচ্ছি, প্লাস নদীরও পাচ্ছি, ডাঙার পাচ্ছি, ওই জন্য নদীতে পাচ্ছি, ওই পশ্চিম দিকে বেশি, মনে রাখার জন্য। অ্যাকচুয়ালি এটা কারণ না, মনে রাখার জন্য বলছি, ওই জন্য পশ্চিম ঘাটে বেশি পাওয়া যায়। বুঝা গেলো? আর টোটাল প্রজাতি মনে রাখতে হবে। হ্যাঁ, ইকোলজিক্যাল বৈচিত্র্যের মধ্যে টোটাল প্রজাতি কত হচ্ছে তোমার 1.7 মিলিয়ন, 1.7 মিলিয়ন। 10 লাখ সমান 10 লাখ, 10 লাখ সমান 1 মিলিয়ন, 10 লাখ সমান 1 মিলিয়ন, 1.7 মানে 17 লাখ। রবার্ট মে বলছে যে 7 লাখ স্পিসি আছে, 7 মিলিয়ন অর্থাৎ 70 লাখ স্পিসি আছে, যারা কি 70 লাখ স্পিসি আছে যারা কি এখনো আবিষ্কার হব করছে, মানে এখনো পৃথিবীতে আছে, মানুষ আবিষ্কার করতে পারেনি। 7 লাখ, 70 লাখ, 7 মিলিয়ন হয়েছে কত, 1.7 মিলিয়ন, 17 লাখ হয়েছে, আর ও বলছে 70 লাখ হবে। দেখা যায়নি মনে হয়। রবার্ট পে বলেছে 7 মে আবিষ্কার হওয়া করছে, 7 মিলিয়ন মানে হচ্ছে 70 লাখ, 10 লাখ সমান 1 মিলিয়ন, 10 লাখ সমান 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 লাখ, 10 লাখ। আর আবিষ্কার হয়েছে 1.7 মিলিয়ন মানে 17 লাখ। বুঝা গেল? এটা জিকের মতো যে টোটাল, হ্যাঁ টোটাল প্রজাতি হচ্ছে, টোটাল স্পিসি অর্থাৎ প্রজাতি, টোটাল প্রজাতির 70%, টোটাল প্রজাতির 70% হচ্ছে প্রাণী, অ্যানিম্যাল। টোটাল প্রজাতির 70% হচ্ছে অ্যানিম্যাল, আর ওর 70% হচ্ছে পতঙ্গ। পতঙ্গ কোনগুলো?
ইনসেক্ট পতঙ্গ, ফড়িং, আরশোলা, তারপর আরও যেগুলো আছে এগুলো হচ্ছে সব কি আর্থোপোডার যা আছে আর্থোপোডার এই যে একটা কি ফাইলাম, আর ওর মধ্যে ক্লাস হচ্ছে একটা ইনসেক্ট। ওই ইনসেক্টের মধ্যে যতগুলো পড়ছে 70% হচ্ছে পৃথিবীতে অ্যানিমেলের 70%, টোটাল 70% না, টোটাল স্পিসিস 70% অ্যানিমেল, আর 30% প্লান্ট এটা সেটা হ্যানতেন আছে। ওই 70-এর মধ্যে 70% হচ্ছে পতঙ্গ। 12টি মেগা ডাইভার্সিটির মধ্যে, মেগা ডাইভার্সিটি মানে কি, মেগা মানে হচ্ছে বড়ো, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, ডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য। তো মেগা ডাইভার্সিটি মানে বড়ো বৈচিত্র্য, মানে অনেক প্রাণী পাওয়া যাবে, অনেক প্রাণী জীব এখানে থাকবে। তার মধ্যে 12টি আছে। তো 12টির মধ্যে ভারত হচ্ছে অন্যতম, ভারত হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত হচ্ছে অন্যতম। এবার হচ্ছে জীব বৈচিত্র্যের ধর্ম কীরকম হওয়া উচিত। তো অক্ষাংশের নতিমাত্রা প্রজাতি অঞ্চল সম্পর্ক। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা একটা গোল পৃথিবী, তো এটাকে বলা হয় মেরু, উপর দিক, আর নিচের দিকে বলা হয় কি মেরু, এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। ওপর দিকে আর নিচের দিকে বলা হয় মেরু, আর মাঝখানটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলে বেশি পাওয়া যায়, কেন বলো তো, ওপর দিয়ে তো ঠান্ডা আর বরফ, ওপর আর নিচে কি ঠান্ডা আর বরফ, তো বরফ আর ঠান্ডাতে প্রজাতি কম থাকবে। তো আস্তে আস্তে যেহেতু ঠান্ডা হতে আসছে আস্তে আস্তে কি প্রজাতি আস্তে আস্তে কমতে শুরু করছে। এদিক থেকে আস্তে আস্তে যখন উপর দিয়ে যাচ্ছে তখন প্রজাতির সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করছে। তো সব থেকে বেশি প্রজাতি কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। তো নিরক্ষীয় অঞ্চলে সব থেকে প্রজাতি বেশি। এটাকে ট্রপিক্যাল রিজিয়ন বলে, ট্রপিক্যাল অঞ্চল বলে, এটাকে ট্রপিক্যাল অঞ্চল বলে। এর আশেপাশের যে অঞ্চলগুলো আছে না, আশেপাশের এই অঞ্চলগুলোকে ট্রপিক্যাল অঞ্চল বলা হয়। আশেপাশের এই অঞ্চলটুকু ট্রপিক্যাল অঞ্চল বলা হয়, ট্রপিক্যাল। তাই নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলে কেন কম, যে বরফের জন্য কম। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি বেশি পাওয়া যায়, কারণ কি, যে এখানে তাপমাত্রা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, বরফের জন্য কম পাওয়া যায়। এর কারণ কি হচ্ছে, যেহেতু অনুকূল পরিবেশ কনস্ট্যান্ট পরিবেশ আছে, যেহেতু কনস্ট্যান্ট পরিবেশ মানে বেশি বেশি একদম চেঞ্জ হয় না, বেশি খুব ঠান্ডাও পড়ে যায় না, খুব গরম হয়ে যায় না, এরকম হয় না, একদম কনস্ট্যান্ট আছে, অত পরিবর্তন হয় না। যা প্রজাতি সৃষ্টির জন্য যে অনুকূল পরিবেশ, এটা ট্রপিক্যাল রিজিয়নে আছে। এই ট্রপিক্যাল রিজিয়ন অনুকূল হওয়ার জন্য, প্রজাতি সৃষ্টির অনুকূল হওয়ার জন্য কী হয়, এখানে নতুন প্রজাতি সৃষ্টি হয়, যেন নতুন প্রজাতি সৃষ্টি হয়েছে। আর এখানে কি, যেহেতু এখানে সূর্যের আলো ঠিকঠাকভাবে আসছে, তো কী হবে, ফটোসিনথেসিস হবে, সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষের মাধ্যমে কি বেশি শক্তি উৎপন্ন হবে, সালোক সংশ্লেষের মাধ্যমে কি বেশি খাবার উৎপন্ন করবে গাছ, ওগুলো এবার অন্যান্য প্রাণীরা খাবে। তাহলে কি এখানে সালোক সংশ্লেষ বেশি হচ্ছে, কনস্ট্যান্ট পরিবেশের অত পরিবর্তন হচ্ছে না, আর তাদের নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে, তার জন্য নিরক্ষীয় অঞ্চলে কি বেশি প্রজাতি পাওয়া যায়। এটাকে টপিক। এবার যে জীববৈচিত্র্যের ধরন পড়লাম, ওখানে একটা ছিল কি, জীববৈচিত্র্য ধরনের একটা ছিল তোমার অক্ষাংশের নতিমাত্রা, আর এটা কি প্রজাতি অঞ্চল সম্পর্ক। এটা নাম দিয়েছিল আলেকজান্ডার ভন হাম্বেল্ট, এর মনে রাখতে হবে। প্রজাতি অঞ্চল সম্পর্ক কোন বিজ্ঞানী দিয়েছিলেন, আলেকজান্ডার ভন হাম্বোল্ট দিয়েছিল প্রজাতি অঞ্চল সম্পর্ক। এদিকে প্রজাতি আর এদিকে যে এলাকা অঞ্চল, এদিকে প্রজাতি এদিকে অঞ্চল, এটা হচ্ছে গ্রাফ। গ্রাফ আগের দিন বলেছিলাম কীরকম করে গ্রাফ আঁকতে হবে, এরকম করে এত সময় এত এটা হাইট, এটা হাইট, এটা সময়, 1 বছর এত হাইট, 1 ফুট এত হাইট, 1 বছর এত হাইট, 1 বছর এত হাইট, এরকম। তারপর ধর 1 বছর আর বাড়ে না, তারপর বছর বাড়ছে আর বাড়ে না, বছর বাড়ছে বাড়ে না, এরকম হয় না। প্রথমে হাইট বাড়ছে, বছরের সাথে সাথে হাইট বাড়ছে, দিয়ে একটা সময় পর আর হাইট বাড়ে না, তো এরকম হয়ে যাচ্ছে। এটা কার ছিল, এই রেখাটা কার ছিল, আংশিক রেগুলেটর ছিল না, আংশিক রেগুলেটর, যে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তারপর একটা সময় সে আর বাড়ে না, এখন কি আর হাইট বাড়ছে, বাড়ে না, তো এরকমই যেহেতু আংশিক রেগুলেটর। এরকমই হচ্ছে গ্রাফের রিপ্রেজেন্টিং হচ্ছে এইভাবে, যেটা প্রজাতি আর এটা এলাকা। তো এই যে অঞ্চল প্রজাতি সম্পর্কটা, যে এক সময় কি প্রজাতি নতুন জায়গা আছে, নতুন এলাকা আছে, আস্তে আস্তে প্রজাতি বাড়তে আছে, একটা সময় পরে কী হবে বলো তো, একটা সময় পরে যে স্থির হয়ে যাবে, কারণ জায়গা ছোটো হয়ে গেলো, জায়গাটা কি অনেক প্রজাতি হয়ে গেলো, তখন জায়গা ছোটো হয়ে গেলো, তখন আর বাড়বে না, একে অপরকে মেরে শুরু করতে হবে, দাঙ্গা হাঙ্গামা শুরু হবে, প্রতিযোগিতা শুরু হবে, কম্পিটিশন শুরু হবে, আর বহুত রকমের বাধা সৃষ্টি হবে। এই বাধা সৃষ্টি হওয়ার পর কি এই সরলরেখায় চলতে থাকবে। এটা বলা আয়তকার পরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তকার পরাবৃত্ত।
গ্রাফের যদি বলে গ্রাফের ধরন কেমন, তো আয়তাকার পরাবৃত্ত, একটু মনে রাখবে এটা। হ্যাঁ, এবার একটা সূত্র আছে এস ইকুয়াল টু সি এ জেড, ওপরে জেড, একটা সূত্র আছে। এস ইকুয়াল টু সি এ জেড। এস হচ্ছে প্রজাতি, সি হচ্ছে ইন্টার, ওয়াইকে বিচ্ছিন্ন করছে, দেখো এখানে ওয়াই এত, এখানে ওয়াই এত, এখানে ওয়াই এত, এখানে ওয়াই এত, এটাকে সি দ্বারা বোঝানো হয়েছে। এই যে ওয়াইয়ের মানটাকে সি দিয়ে বোঝানো হয়েছে, ওয়াই। এটা হচ্ছে এলাকা, এই যে কত দূর যাচ্ছে, কতটা এলাকা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া বা এলাকা। আর যেটা হচ্ছে খাড়া নদী। নদী কী বলে বলো তো, যে ধরো এই যে এটা দাগ আছে, ধরো এটা গ্রাফ আছে, তো এই গ্রাফের এই যে দাগ টানলাম, তো এই যে কোনটা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে নদী। আমি এমন দাগ টানলাম, এই যে কোন সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে নদী। আমি এমন আরেকটা দাগ, এই যে কোন সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে নদী। তো এই যে এখানে একটা কোন সৃষ্টি হচ্ছে ওই কাটার পর, হ্যাঁ, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে জেড। জেড অত মনে রাখতে হবে না, খালি জেড কোনটা কি এটা মনে রাখলে হবে। আর এস ইকুয়াল টু সি এ জেড, মাঝে মাঝে আসে আমার এরকম, বুঝা গেল, মাঝে মাঝে আসে এরকম ফর্মুলা। তাহলে প্রজাতি অঞ্চলের সম্পর্কে নামকরণ করে দিয়েছিল আলেকজান্ডার ভল্ট হামবোল্ট। এর এর যে চিত্রটা আছে, লেখচিত্র, গ্রাফ বা লেখচিত্র, যেটা হচ্ছে আকার কিরকম ছিল, কেমন দেখতে ছিল, আয়তকার পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তকার পরাবৃত্ত। সূত্র ছিল কি, এস ইকুয়াল টু সি এ জেড, পাওয়ারে জেড। এদিকে ছিল প্রজাতি, এদিকে ছিল এলাকা। এস হচ্ছে প্রজাতি, সি হচ্ছে কি ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াইকে ও কোথায় কোথায় কেটেছে, হ্যাঁ, ওয়াই কোথায় কোথায়, ওয়াইয়ের মান কোথায় কত হয়েছে। এ হচ্ছে এলাকা, জেড হচ্ছে কি যে এখানে কোন কতটা সৃষ্টি করছে, কত কোণে যাচ্ছে নতি। বুঝা গেল কোন হচ্ছে এখানে কত, বুঝা গেল। এবার হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। বেশি প্রজাতি গুরুত্ব কি, জীববৈচিত্র্য আমাদের কেন কাজে লাগবে, যে বেশি যদি প্রজাতি হয় তো বেশি স্থিতিশীল হবে। ধরো কোনো একটা এরকম একটা জায়গা আছে, এখানে একটা এ জায়গা, এটা হচ্ছে বি জায়গা, এটা এ, এটা বি, ধরো এটা এ জায়গা, এটা বি জায়গা। ধরো এখানে অনেকগুলো জীব আছে, অনেকগুলো, অনেক 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 অনেক, এখানে তিন চারটা লোক আছে। এখানে একটা রোগ সৃষ্টি হলো, এখানে রোগ আসলো, এখানে একটা রোগ সৃষ্টি হলো। তো এখানে চারটা কি ফট করে মরে সাপাট হয়ে যাবে তাড়াতাড়ি। প্রাকৃতিক দুর্যোগ হলে তো চারটা মরে গেল, তো শেষ হলো। এখানে ধরো 50,000 আছে, তো 2,000 ধরো মরলো, তাও তো 48,000 থেকে আলো। তো বেশি প্রজাতি হলে বেশি স্থিতিশীল হবে, স্টেবল হবে। পৃথিবী যত বেশি প্রজাতি হবে, পৃথিবী তত বেশি দিন চলবে। যত বেশি প্রজাতি হবে, পৃথিবী তত বেশি দিন চলবে। আর এই যে পৃথিবী যে স্টেবিলিটি হবে, এর মধ্যে বাধা কী করে, বাধা হচ্ছে কম সময়ের মধ্যে ভ্যারিয়েশন হয়ে যাবে। ভ্যারিয়েশন মানে কী বলতো, যে কম সময়ে জীবের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, দেখা গেলো যে সকালে দুদিন আগেও ছিল ব্যাঙ, দুদিন আগে ছিল ব্যাঙ, হ্যাঁ, ব্যাঙ থেকে তারপরের দিন, তার 3-4 দিন পর দেখছে ওই কচ্ছপ হয়ে গেছে। তো কি যদি এরকম পরিবর্তন হয়ে যায়, তাহলে কি ব্যাঙের প্রজাতি শেষ হয়ে গেলো, কচ্ছপ চলে এলো, কচ্ছপও কোনদিন শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি তাড়াতাড়ি ভ্যারিয়েশন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হবে, স্থিতিশীল হবে না প্রজাতি, আর বেশি দিন বাঁচবে না। এবার হচ্ছে ধরো একটা বড় জঙ্গল আছে, এরকম একটা বড় জঙ্গল আছে, পাশে একটা গ্রাম আছে। মানুষ কী করলো, আস্তে আস্তে কাটতে চাষের জমি বানাচ্ছে। প্রথমে এতটি কাটলো, চাষের জমি বানালো, ফের 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 এতটি কাটলো, চাষের জমি। আস্তে আস্তে কি অরণ্য বনটাকে শেষ করে দিল। তো মানুষ কী করলো, বনটাকে ধ্বংস করে দিল। তো মানুষ যদি বনটা ধ্বংস করে দেয়, তো ওখানে কত রকমের বড় বড় মানে পশু বাস করছিল বা প্রাণী ছিল, ওগুলো কি ওদের নষ্ট হয়ে গেল। দেখা গেল যে মধু কি আমাদের অনেক উপকারী। তো মানুষগুলো ধরো আগে এই অরণ্য থেকে মধু সংগ্রহ করে আনতো, তো কি মানুষের কাজে লাগতো। তো কি মধু মানুষেরও কাজে লাগতো, আর প্রজাতিটাও বেশি ছিল। এখন যদি অরণ্যটা কেটে ফেলে দেওয়া হলো, তখন কার মধু পাওয়া যাবে, মৌমাছিগুলো থাকবে কোথায়, যাবে এবার, নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এটা হচ্ছে মানুষের সৃষ্টির কারণেও প্রজাতি কি নষ্ট হয়ে যায়। প্রাকৃতিক বাধা শুনোনি, যে গাছে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, অরণ্যের মধ্যে গাছে ঘেঁষা লেগে যখন আগুন জ্বলে ওঠে, সেটাকে বলা হয় দাবানল। তাহলে যদি দাবানল হয়ে যায়, যদি গাছে ঘেঁষা লেগে যদি দাবানল
যদি গাছে গাছে ঘষা লেগে দাবানল সৃষ্টি হয়, দাবানল সৃষ্টি হওয়ার পরে কী হলো, এটা কি প্রাকৃতিক দুর্যোগ, এটা তো মানুষ করেনি, তো প্রাকৃতিক দুর্যোগের পরে ধরো অরণ্য ধ্বংস হয়ে গেলো, তো পশু পাখি মরে সব শেষ হয়ে গেলো। তো এটাও তো তোমার কি একটা, এটাও কি একটা ক্ষতিকারক বিষয়, এটা হচ্ছে একটা ক্ষতিকারক বিষয়, এটা একটা কি ক্ষতিকারক বিষয়, এটা হচ্ছে একটা ক্ষতিকারক বিষয়। এবার হচ্ছে বাইরে থেকে কোনো থাকা, বাইরে থাকা, বাইরে থেকে কোনো জীব ধরে চলে আসলো, ধরো ছাগলের বসবাস আছে এতগুলো অনেকগুলো, এখানে 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 তো গোটাতে ধরো অনেক ছাদগুলো আছে, এসব 5টা সিংহ আর হরিণ, সিংহ আর বাঘ ছেড়ে দেওয়া হলো, সিংহ বাঘ আর শিয়াল ছেড়ে দেওয়া হলো এখানে এখানে তাহলে কী হবে, বাইরে থেকে এলে কি সিংহ আর বাঘ আর শিয়াল এলো, তো এই যে ছাগলগুলো যেগুলো ছিল ওগুলো আর বেঁচে থাকবে, তো বাইরে থেকে আসার জন্য কি নষ্ট হয়ে যায় কি জীববৈচিত্র্য, বাইরে থেকে আসার জন্য নষ্ট হয়ে যায় জীব। এবার হচ্ছে কারণই পড়ছে এগুলো, ধরো কারণই কীভাবে জীববৈচিত্র্য নষ্ট করা যায়। একটা হচ্ছে তোমার রিবেট প্রপার হাইপোথিসিস, রিবেট মানে হচ্ছে নাট, ধরো নাট হয় না, নাটগুলো প্যাঁচ দিয়ে নাট হয় না, তো রিবেট প্রপার হাইপোথিসিস, ওই এরোপ্লেনের নাটকে রিবেট বলা হয়, গাড়ির নাট, বড় বড় গাড়ির নাট বা এটা সেটা নাটগুলো রিবেট বলা হয়। তো এখানে এরোপ্লেন দিয়ে বোঝানো হয়েছে, তো এরোপ্লেনের নাটগুলোকে রিবেট বলা হয়। হ্যাঁ, বিজ্ঞানীটার নাম হচ্ছে পাউল চার্লিচ, হচ্ছে বিজ্ঞানীটার নাম, পাউল চার্লিচ হচ্ছে বিজ্ঞানীর নাম। ধরো একটা এরোপ্লেন আছে, হ্যাঁ, ও এরোপ্লেনকে একটা ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র মানে কি, বাস্তুতন্ত্র কি বলেছিলাম, বাস্তুতন্ত্র অর্গানিজম, পপুলেশন, ইকোসিস্টেম, কমিউনিটির উপর কি ইকোসিস্টেম, মানে অনেকগুলো কমিউনিটি থাকবে, অ্যাবাইটিভ ফ্যাক্টর থাকবে, ওগুলো সব নিয়ে কি ইকোসিস্টেম। তো এই যে এরোপ্লেন আর হচ্ছে ইকোসিস্টেম, এই এরোপ্লেনটাকেও একটা ইকোসিস্টেম দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, আর নাটগুলোকে, এই যে রিবেটস অর্থাৎ নাটগুলো যে ছিল নাটগুলোকে বোঝানো হয়েছে প্রজাতি দিয়ে, স্পিসি অর্থাৎ প্রজাতি। ধরো একটা নাট একটা মানুষের প্রজাতি, আর একটা নাট কুকুরের প্রজাতি, আর একটা নাট ধরো কোনো গাছের প্রজাতি, এরকম। তো নাটগুলোকে দিয়ে স্পিসি বোঝাতে চেয়েছে, তুলনা করতে চেয়েছে। হ্যাঁ, আর আর রিবেট যেগুলো এরোপ্লেন, হেলিকপ্টারে যে পাখা গালা থাকে না, হেলিকপ্টারের যে পাখা গালা থাকে, এই পাখা গালার যে নাটগুলো আছে, সেই নাটগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রজাতি, ইম্পর্টেন্স স্পিসি, গুরুত্বপূর্ণ প্রজাতি। ধরো এখানে এই যে গুরুত্বপূর্ণ প্রজাতি, এটা বোঝাতে চেয়েছে। এই গল্পটা এই তুলনাটা কীরকম করেছে, ধরো একটা এরোপ্লেন আছে, যে এরোপ্লেনটা আকাশে উঠছে, ইকোসিস্টেমটা আকাশে উঠছে, একদিন কোনো একটা যাত্রী এলো, যে ওই সিটের নাট খুলিলে, আরেকদিন কোনো একটা যাত্রী এলো যে কপারের নাট খুললে, আরেকদিন একটা যাত্রী এলো যে নিচের মেঝের নাট খুললে, আরেকদিন একটা যাত্রী এলো যে সামনের দিকে যে জায়গাগুলো আছে ওখানকার নাট খুললে। তো নাট খুললে কী হলো, আস্তে আস্তে কী হলো, কমজোর হয়ে গেল না নাটগুলো যদি খুললেই। এবার কেউ একদিন এসে পাখারগুলো খুলতে লাগলো, আরেকদিন এসে আরও পাখা ঠিক খুললো, আর এসে আরও পাখার, আরও সিটের, এরকম খুলতে শুরু করলো। তাহলে ধরো এই বডিগুলো, ধরো সিট নেই, সিট যদি ভাঙা থাকে তাও তো এরোপ্লেন চলবে, সিট ভাঙা থাকলে তো এরোপ্লেন চলবে, কিন্তু পাখার এই নাটগুলো যদি ভেঙে যায় তাহলে এরোপ্লেন চলবে না, ভেঙে পড়ে যাবে। তো এটা হচ্ছে ধরো একটা ইকোসিস্টেম। তো পাখারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, পাখাগুলো যদি টেনলেই তাহলে একদম শেষ। এগুলো যদি দুই একটা টানে তো প্রজাতি নষ্ট হয়, তাহলে একদমই শেষ হবে না, অসুবিধা হবে, মানুষের বসতে অসুবিধা হবে, মেঝেতে বসে থাকতে হবে। তো এগুলো হচ্ছে ভিতরে যদি নাটগুলো খুলে তাহলে হচ্ছে বসে থাকার অসুবিধা হবে, কিন্তু যদি পাখার নাটগুলো খুলে দেয় তাহলে কী হবে, এরোপ্লেনটা একবার ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রতিটা মানুষ যদি মানে বাস্তুতন্ত্রের প্রজাতিগুলোকে মেরে মেরে শেষ করে দেয়, নষ্ট করে দেয়, তো একদিন কী হবে, এই ইকোসিস্টেম অর্থাৎ পরিবেশ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন আরও কারণ পড়বো যে জীববৈচিত্র্য লসের কারণ কী, কেন জীববৈচিত্র্য লস হচ্ছে, জীববৈচিত্র্য যে লস হচ্ছে এর কারণ কী, কেন লস হচ্ছে জীববৈচিত্র্য লসের কারণ হচ্ছে বাসস্থান ধ্বংস করে দিচ্ছে। বাসস্থান কেন ধ্বংস হচ্ছে, কীভাবে বাসস্থান ধ্বংস হচ্ছে, এই ধরো অ্যামাজন ফরেস্ট আছে, অ্যামাজন জঙ্গল শুনেছো, যাকে পৃথিবীর লাংস বলা হয়, অ্যামাজন জঙ্গল যাকে পৃথিবীর লাংস বলা হয়, ওই অ্যামাজন জঙ্গলকে কেটে কেটে কী তৈরি করছে, সোয়াবিনের ক্ষেত, সোয়াবিন যে আমরা সোয়াবিন খাই, যে সোয়াবিন আমরা খাই, ওই সোয়াবিনের জমি তৈরি করছে, চাষভূমি। আর কেটে কেটে কি চারণভূমি, ওই যে গৃহপালিত পশুগুলো আছে, পশুগুলোকে চড়ানোর জন্য কী হচ্ছে, গাছগুলোকে কেটে কেটে চারণভূমি তৈরি করা হচ্ছে অ্যামাজন ফরেস্ট থেকে। তো আস্তে আস্তে কি অ্যামাজন ফরেস্ট যদি ছোটো হতে থাকে তো ওখানে বসবাস করে জীবদের কী হবে, ক্ষতি হয়ে যাবে।
আরেকটা হচ্ছে এখানেই হচ্ছে ধরো ফ্র্যাগমেন্টেশন। ধরো এরকম একটা বড় জঙ্গল আছে, একটা বড় জঙ্গল আছে, তো একটা প্রাণী ধরো এরকম ঘুরে 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 খায়, ঘুরে 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 খায়। এবার কী করা হলো, এখান দিয়ে একটা রাস্তা করে দেওয়া হলো, মাঝ বরাবর একটা রাস্তা করে দেওয়া হলো। তো কী হলো, দুভাগে বিভক্ত হয়ে গেলো, জঙ্গলটা তাদের কাছে ছোটো হয়ে গেলো। আবার ধরো এমন একটা রাস্তা করে দেওয়া হলো, এমন একটা রাস্তা করে দেওয়া হলো, তো কি টুকরা টুকরা হয়ে ভেঙে গেল না? এই টুকরা টুকরা যদি ভেঙে যায়, তো আগে একটা বাঘ ধরো মাস্তি করে পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, এখন তো ওর এদিক যেতে ভয়, এদিক যেতে ভয়, কারণ রাস্তা হয়ে গেছে, এদিক যেতে ভয়। তোর কি ওর বাসস্থানটা ছোটো হয়ে গেলো, ফ্র্যাগমেন্ট হয়ে গেলো, ভেঙে ছোটো করে দিয়েছে রাস্তা করে দেওয়ার ফলে, ভেঙে ছোটো করে দিয়েছে। এই যে ভেঙে যেহেতু ছোটো করে দিয়েছে, তখন কি ওই প্রজাতিগুলো কি খাবার জন্য পুরো জঙ্গল ঘুরে বেড়াতে পারে না, আস্তে 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 কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো বাসস্থান ধ্বংস, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন, ছোটো করে দেওয়া, অরণ্য ছোটো করে দেওয়া। একটা হচ্ছে শিকার। মানুষ কি শিকার কেন করে, শিকার করছে কিসের জন্য, তার চামড়ার জন্য, চামড়ার জিনিস তৈরি করার জন্য কি বন্যপ্রাণী শিকার করছে, গন্ডার, হাতি, তারপরে বাঘ, সিংহ, এরা কি চোরা শিকার করছে। কেন শিকার করছে, যে চামড়ার জিনিস তৈরি করার জন্য। আরেকটা হচ্ছে দূষণ। হ্যাঁ, যদি ওখানে প্রচুর পরিমাণে দূষণ হয়, ধরো তোমার পলিউশন হয়ে গেল, মানে ইসের অনেক কাঁচড়া ফাঁচড়া এটা সেটা হ্যান ত্যান ফেলে দিল, ওখানে আর বৃষ্টি হয় না, নোংরা হয়ে গেলো, তো দূষণের ফলে কী হয়ে যায়, প্রজাতি নষ্ট হয়ে যেতে পারে। ধরো ওখানে ওখানে কোনো অনেক মানে পাখি টাকি থাকতো, কোনো একটা পুকুরে সাপ থাকতো, ওখানে অনেক কাঁচড়া নোংরা ফেলে দেওয়া হলো, তো ওখানে আর প্রজাতিগুলো থাকতে পারবে, তো প্রজাতিগুলো থাকতে পারবে না। তো দূষণের ফলেও কি বাস্তুতন্ত্র ধ্বংস হয়। প্রাকৃতিক দুর্যোগটা আগে একটা বললাম যে দাবানল, ধরো দাবানল হয়ে গেলো, দাবানল যদি হয়ে গেলো, তো প্রাকৃতিক দুর্যোগের ফলে কী হয়, হয়। আর হচ্ছে বহিরাগত জীবের অনুপ্রবেশ। বহিরাগত জীবের মধ্যে পার্থেনিয়াম। ধরো পার্থেনিয়াম আসার ফলে, পার্থেনিয়াম আগে ভারতে ছিল না, পার্থেনিয়াম এসে অনুপ্রবেশ হচ্ছে পার্থেনিয়ামের কুচুরিপানা। কুচুরিপানা জলে থাকার ফলে কী হয়, মাছ মরে যায়। অধিক পরিমাণে যদি কুচুরিপানা হয়ে যায়, তাহলে কি জলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, আর অক্সিজেনের অভাবে কী হবে, মাছ মারা যাবে। তো কুচুরিপানা আগে ছিল না ভারতবর্ষে, কুচুরিপানা আর ভারত আবিষ্কার একদম খুব মানে আশ্চর্যজনক। আগে কুচুরিপানা ভারতে ছিল না, বাইরের দেশ থেকে। আর ফুলের সৌন্দর্যের জন্য, ফুলগুলোর সৌন্দর্যের জন্য গেলা পান্না 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 কুচুরিপানা বলা হচ্ছে। তো এই ফুলের সৌন্দর্যের জন্য ভারতে নেওয়া হয়েছিল। তো এইগুলো প্রথমে ভারতে না, এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছিল। তো এই পশ্চিমবঙ্গে নিয়ে এসে এরা এত পরিমাণে বংশ বিস্তার করে যে আজ পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে। তো এদিকে টেরর অফ বেঙ্গল বলা হয়, বেঙ্গলির শত্রু, মানে টেররিস্ট বলা হয়, বেঙ্গলের টেররিস্ট, বাংলার শত্রু বলা হয় কুচুরিপানা, টেরর অফ বেঙ্গল। আর হচ্ছে ল্যান্টানা ক্যামেরা। ল্যান্টানা ক্যামেরা আনার ফলেও বহুত প্রজাতি জলের মারা গিয়েছিল, ল্যান্টানা ক্যামেরা। আর একটা হচ্ছে অবলুপ্তি হয়ে গেছে সি কাউ অবলুপ্তি হয়ে গেছে, এমনি মনে রাখবো একটা। আর প্যাসেঞ্জার পিজিয়ন অবলুপ্ত হয়েছে। আর একটা ডোডো একটা জায়গা, হ্যাঁ ডোডো থেকে, না ডোডো একটা পাখি, মরিশিয়াস একটা জায়গা, ডোডো একটা পাখি, হ্যাঁ মরিশিয়াস থেকে অবলুপ্ত হয়ে গেছে। ডোডো একটা পাখি মরিশিয়াস থেকে অবলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কুয়াগা হচ্ছে আফ্রিকা থেকে অবলুপ্ত হয়ে গেছে। বাঘের প্রজাতিগুলো হচ্ছে, বাঘের অনেক রকম প্রজাতি থাকছে, বালি, জাভা, ক্যাসপিয়ান, এগুলো কি অবলুপ্ত হয়ে গেছে। এগুলো বাঘের বহুত রকমের স্পিসি, বালি, জাভান আর ক্যাসপিয়ান, এগুলো অবলুপ্ত হয়েছে। আর কি থাইলাসিন অস্ট্রেলিয়া থেকে হয়ে গেছে, অস্ট্রেলিয়া থেকে অবলুপ্ত হয়ে গেছে। সেলার সিকাও রাশিয়া থেকে অবলুপ্ত হয়ে গেছে। তো এগুলো কি অবলুপ্ত প্রাণী, আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এটা কি বায়োডিভার্সিটির কারণ। এবার হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব কি, খাদ্য উৎপাদন হচ্ছে, আমরা কী পাচ্ছি, উদ্ভিদ থেকে ফল পাচ্ছি, ফুল পাচ্ছি, প্রাণী থেকে দুধ পাচ্ছি, মাংস পাচ্ছি। তো যদি ওগুলো ধ্বংস হয়ে যায়, অনেক পাখি আছে, যেমন পাখির মাংস খাওয়া যায়, যে বক, মুরগি, তারপর হাঁস, এগুলো থেকে মাংস খাওয়া যাচ্ছে। তো এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই প্রাণীগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি খাদ্য উৎপাদন হবে না। মৌমাছি থেকে মধু পাচ্ছি, তো এগুলো হবে না। ড্রাগস আর ওষুধ তৈরিতে এই সর্পগন্ধা পরিচালনা না, রো আলফিয়া ভোমেটেরিয়া, সর্পগন্ধার মূলে রেজার পাইন পাওয়া যায়। সর্পগন্ধার মূলে রেজার পাইন পাওয়া যায়। কী কাজ করে, হাই ব্লাড প্রেশারকে কমায়। কারো যদি হাই ব্লাড প্রেশার হয়, তাহলে কমাবে কি, রেজার পাইন, সর্পগন্ধার মূলে, মনে রাখবে আছে এগুলো। এটা তো বিশেষ করে। আর দুটো আছে, সিঙ্কোনা গাছের ছাল, সিঙ্কোনা গাছের থেকে কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি করে।
সিঙ্গোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়, সিঙ্গোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়, যা ম্যালেরিয়ার মশার কামড়ে ম্যালেরিয়া হয় না, হ্যাঁ, মশার কামড়ে ম্যালেরিয়া হয়। তো এই ম্যালেরিয়ার জন্য কি কুইনাইন গাছের ছাল, কুইনাইন থেকে সিঙ্গোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া তৈরি করতে হয়। এটাও ইম্পর্টেন্ট। এটা ধাতুরা গাছের পাতার ও ফলে পাওয়া যায়, ধাতুরা গাছের পাতায় ও ফলে পাওয়া যায় কি আছে, ডাটুরিন, যা হাঁপানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই দুটো এমনি মনে রাখবো, বাসক গাছের পাতায় ভ্যাসলিন, সাপের বিষ থেকে ল্যাকেসিন, অর্থনৈতিক গুরুত্ব যদি অর্থনৈতিক গুরুত্ব, ধরো কেউ মধু চাষ করছে, কেউ মাংসের জন্য, অন্যান্য, এগুলো কি অর্থনৈতিক কাজে লাগে। উদ্ভিদ আছে বলে ফটোসিনথেসিস হচ্ছে, উদ্ভিদ রেসপিরেশন করছে বলে অক্সিজেন বাইরে ছাড়ছে বলে তো আমরা অক্সিজেন নিতে পারছি। ফটোসিনথেসিস হচ্ছে খাবার তৈরি করছে, ওগুলো আমরা কি শাক হিসাবে খাচ্ছি, তাই না? তাহলে ওগুলো থেকে আমরা কি শাক হিসাবে খাচ্ছি, রেসপিরেশনের ফলে অক্সিজেন পাচ্ছি। এগুলো কি আমাদের একটা জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্য যদি না থাকতো, জীবন কিচ্ছু থাকবে না পৃথিবীতে, মানুষ আর মানুষ। তো আমরা তাহলে আমরা কি খাবার কোথা থেকে পেতাম, শক্তি করতে পেতাম, অক্সিজেন কোথা থেকে পেতাম? এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে এগুলোকে সংরক্ষণ কী করে করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সংরক্ষণ কী করে করবো। সংরক্ষণ করতে হয় দুটো পদ্ধতি, একটা ইনসিটু আর একটা হচ্ছে ইনসিটু মানে ইন মানে কি মধ্যে, তো যেখানে আছে ওখানে ইনসিটু মানে মধ্যে মানে হচ্ছে যেখানে ছিল সেখানেই। যেখানে ধরো প্রাণীটা এখানে একটা জঙ্গলে আছে, তো এখানে এই জঙ্গলেই সংরক্ষণ করা হবে, এই জঙ্গলে সংরক্ষণ করতে হবে। আর এক্স মাধ্যমে, এক্স মানে হচ্ছে যে চলে যায়, যারা চলে যায়, তো এক্স মানে কি ওকে নিয়ে চলে যাওয়া হবে, অন্য জায়গায় নিয়ে যেয়ে অন্য জায়গায় নিয়ে যেয়ে, ধরো এখানে ছিল, এখান থেকে নিয়ে যেয়ে এখানে নিয়ে আসবে, অন্য একটা জায়গা চিড়িয়াখানায় নিয়ে আসবে বা অন্য কোথাও জায়গায় নিয়ে আসবে, যে অন্য জায়গাতে নিয়ে যেয়ে মানে সংরক্ষণ করা হবে। তো ইনস্টিটিউট মানে ওখানে, এক্স মানে হচ্ছে যা চলে যায়, তো চলে যায় মানে নিজস্ব জায়গা থেকে চলে যাবে, এটা হচ্ছে সংরক্ষণ। ইনস্টিটিউটের মধ্যে জাতীয় উদ্যান পড়ছে, অভয়ারণ্য পড়ছে, স্ক্যাটার গ্রুপ পড়ছে, হটস্পট পৃথিবীতে হচ্ছে 34টা, ইন্ডিয়াতে 4টা, তবে এনসিআরটিতে 3টে দিয়েছে। এনসিআরটিতে 3টা দিয়েছে। যদি প্রশ্ন দেই জেনবাতে যে কয়টা, তো 4টাই লিখবে, আর যদি অপশন 4টা না থাকে, 3টা থাকে, তো 3টা ঠিক হবে। হটস্পট কী বলো তো, হটস্পট যেখানে মানে যে জায়গা তুলনামূলক জায়গা কম, হ্যাঁ, কিন্তু বহুত পরিমাণে তোমার কী পাওয়া যায়, প্রাণী পাওয়া যায়, বহুত পরিমাণে প্রাণী বা উদ্ভিদ বা প্রজাতি, এই যে প্রজাতিগুলো পৃথিবীতে সৃষ্টি, যে প্রজাতি 1.7 আবিষ্কার করা 1.7 মিলিয়ন যে প্রজাতিগুলো আছে, এই প্রজাতিগুলোর বেশিরভাগ প্রজাতি যে জায়গাগুলোতে পাওয়া যায় সেগুলো হটস্পট বলতে। হটস্পট পৃথিবীতে আছে কটা, 34টা, পুরো পৃথিবীতে কটা, 34টা, তা আমাদের মধ্যে আছে 4টা। তো 4টা এনসিআরটিতে 3টা দিয়েছে, একটাকে ধরে না। কোনটাকে ধরে না? যে ইন্দো বার্মা, এই যে একটা ইন্দো বার্মা আছে, এই সব জায়গাতে, এই যে উপর দিকে, এটা ধরো ভারতের ম্যাপ, এই যে জম্মু কাশ্মীর আছে, যেখানে এখন দাঙ্গা হাওয়া চলছে, মানে মেরেছে অ্যাকচুয়ালি। এখানে ধরো জম্মু কাশ্মীর আছে, জম্মু কাশ্মীরের পরে এখানে ধরো উত্তরপ্রদেশের ওপরে উত্তরাখণ্ড আছে, এইসব জায়গাগুলো হিমালয়ের আশেপাশে, এই জায়গাটি হচ্ছে ইন্দো বার্মা। এটা হচ্ছে ইন্দো বার্মা, এই জায়গাটা বুঝা গেলো। তারপর এই সাইডে এই সাইডে আছে তোমার হিমালয়, এই সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে হিমালয়। এখানে হচ্ছে এই ত্রিপুরা, আসাম, সিকিম, এই জায়গাগুলোতে যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে হিমালয়, এই হচ্ছে হিমালয়। আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এই যে পশ্চিম কি এদিক, তো ওয়েস্টার্ন ঘাট হচ্ছে এটা তোমার কি হটস্পট, বেশি প্রজাতি পাওয়া যায়। আর কি বললাম যে ইস্টার্ন ঘাট থেকে ওয়েস্টার্ন ঘাটে বেশি পাওয়া যায়, বললাম না, ইস্টার্ন ঘাট থেকে ওয়েস্টার্ন ঘাটে বেশি পাওয়া যায়, বললাম কেন, তাহলে এখানে যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, তো এটাই হচ্ছে তোমার কি, এখানে কি বেশি পাওয়া যাচ্ছিল না, তো এটাই হচ্ছে তোমার হটস্পট, যেখানে বেশি পাওয়া যাবে সেটা হচ্ছে হটস্পট। আর এটা হচ্ছে শ্রীলঙ্কা, এই সাইডে, আর এই ওয়েস্টার্ন ঘাট, আর এখানে আছে শ্রীলঙ্কা, এইসব জায়গাগুলোতে বেশি পাওয়া যায়। এখানে শ্রীলঙ্কা আছে, এইসব জায়গাগুলোতে ওয়েস্টার্ন ঘাট, আর এইসব জায়গাগুলোতে কি বেশি পাওয়া যায়, এটা আলাদা লাগে। ওয়েস্টার্ন ঘাট আর শ্রীলঙ্কা একসাথে একটা হটস্পট, শ্রীলঙ্কা।
এটা আমাদের দেশের বাইরে যদিও শ্রীলঙ্কা। আরেকটা আছে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে না, এখানে ছোটো ছোটো দ্বীপগুলো, ভারতের ছোটো ছোটো দ্বীপ আছে, এটা ভারতের আন্ডারই পড়ছে, কিন্তু ওটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ওখানে আছে সান্দাল্যান্ড। এই সান্দাল্যান্ডটা যেহেতু বাইরে, ওই জন্য ধরা হয় না। ওখানে ইয়াদের ওই মায়ানমার টাইনমার আছে, হয়তো ওদের ওদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে, বা ওদের ওদিকে ধরা হয়েছে। এখানে হচ্ছে একটা সান্দাল্যান্ড, এই সান্দাল্যান্ড এখানে আছে। তো টোটাল হচ্ছে 4টা। এটা হচ্ছে বাংলা বই অনুযায়ী, আর এনসিআরটি অনুযায়ী 3টা। বুঝতে পারলাম? কোশ্চেন যেমন থাকে, যদি থাকে, না থাকে তো বেশ বাদ। এটা হচ্ছে ওটি পড়লাম কি ইনস্টিটিউট সংরক্ষণ, মানে যেখানে ছিল সেখানে, ওই ভারতের যেখানে যেখানে আছে ওই জায়গাগুলোতে সংরক্ষণ করা হচ্ছে, যাতে কেউ ধ্বংস না করে দেয়, প্রাকৃতিক দুর্যোগ না হয়, চোরা শিকার না আসে, ধ্বংস না হয়ে যায় জায়গাগুলো, অরণ্য যাতে ধ্বংস না হয়ে যায়, ওইভাবে সংরক্ষণ করা হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ। আর এক্স মানে কি, যে চলে যায় অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এক্স মানে কি, যে চলে যায় অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, হচ্ছে চিড়িয়াখানা। যেমন হচ্ছে জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কি জঙ্গল থেকে তুলে এনে পালন করা হয় না, মিউজিয়ামের মতো রাখা হয়। বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন কি, বোটানিক্যাল গার্ডেন কলকাতার শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে, শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে, ওই বোটানিক্যাল গার্ডেনে কি অনেক পুরাতন পুরাতন গাছ অন্য জায়গা থেকে নিয়ে এসে লাগানো হয়। তো বোটানিক্যাল গার্ডেন। তারপর ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ কী বলতো, যে কোনো জিনিসকে যদি তরল নাইট্রোজেনে 196 ডিগ্রি সেন্টিগ্রেড, 196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেন রাখা হয়, তাহলে কী হয়, নষ্ট হয় না। তো এইভাবে ক্রায়ো সংরক্ষণ করা হয়। অ্যাকচুয়ালি এভাবে স্পাম, তারপরে কোনো বীজ, এগুলোকে সংরক্ষণ করা হয়। অ্যাকচুয়ালি তো যেখানকার জিনিস ওখানে তো হচ্ছে না, অন্য জায়গায় কন্টেনারে ল্যাবে এরকম তাপমাত্রা কমিয়ে তরল নাইট্রোজেনে রাখা হচ্ছে। আরেকটা হচ্ছে সিড ব্যাংক। সিড ব্যাংকও সেম, সিড ব্যাংকও সেই একই জিনিস, যে টেম্পারেচার কমিয়ে 196 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 196 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয় সিড ব্যাংক। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল কনজারভেশনের যে মিটিংগুলো হয়েছিল পৃথিবীর মধ্যে, যে মিটিংগুলো বড় হয়েছিল, যে কীভাবে বাঁচাতে হবে, সেই মিটিংগুলোর মধ্যে হচ্ছে একটা নাম হচ্ছে আর্থ সামিট, আর হচ্ছে ওয়ার্ল্ড সামিট। আর্থ সামিট হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। আর্থ হয়েছিল 1992 সামিটে। আর্থ মানে হচ্ছে পৃথিবী পুরোনো, আর ওয়ার্ল্ড মানেও পৃথিবী। হ্যাঁ, তো ধরো ওয়ার্ল্ডটা একটু নতুন, আর্থটা হচ্ছে পুরাতন ওয়ার্ল্ড। তো আর্থ হচ্ছে তোমার আগে হয়েছিল, মনে রাখার জন্য মনে রাখবা একটু, এমনি মনে রাখলেই ভালো। 1992 খ্রিস্টাব্দে। আর ওয়ার্ল্ড সামিট হয়েছিল 2000, ওয়ার্ল্ড সামিট হয়েছিল 2002-তে। এটা রিও ডি জেনারিতে হয়েছিল, রিও ডি জেনারি ব্রাজিলে হয়েছিল। আর এটা হয়েছিল জাহানসবার্গ, এটা হয়েছিল জোহান্নেসবার্গ, এটা জোহান্নেসবার্গ হয়েছিল, এটা সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড সামিট। আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনারিতে ব্রাজিলে 10 বছর আগে, 1992। আর এটা হয়েছিল 2002-তে হয়েছিল কোথায়, ওয়ার্ল্ডে, সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড সামিট, আর্থ সামিট শেষ।